আপনার উপরে নির্যাতন বারবার? প্রথমত 2018 সালে আমরা যখন সরকারি চাকরিতে এই বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করি, সে সময়টা অত্যন্ত একটা প্রতিকূল এবং কঠিন সময় ছিল বাংলাদেশের রাজনীতিতে। 2009 সালে আওয়ামী লীগের ক্ষমতা আসার মধ্য দিয়ে যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, 18 সালটা ছিল তার ক্লাইম্যাক্স। সেই সময় আসলে আমাদের বলতে গেলে উত্থান, এবং বলা চলে যে শেখ হাসিনার 1.5 দশকের মধ্যে ওই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আমরা তাকে কিছুটা জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য করেছিলাম, যার ফলে আওয়ামী লীগের এবং শেখ হাসিনারও কিন্তু একটা ব্যক্তিগত রোষানল আমরা পড়েছিলাম। কারণ বলা হয় থেকে যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খুব প্রতিশোধ পরায়ণ ছিলেন। আপনি জানেন যে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত একজনকে নাকি তিনি কারাগারে ঢুকে গলা কেটে হত্যা করেছেন, ফাঁসির অপেক্ষাও করেন নাই। তারপরে তার বক্তব্যগুলো তো এটা বিভিন্ন সময় ফুটে উঠেছে যে আসলে তার কত ধরনের ব্যক্তিগত প্রতিহিংসা বিএনপি বা অন্যদের প্রতিও রয়েছে। খালেদা জিয়ার মতো একজন সাবেক প্রধানমন্ত্রী এবং বলা চলে তিনি একজন মহিলা নেত্রী, দেখেছেন শুধুমাত্র ব্যক্তিগত জেদ চরিতার্থ করার জন্য ক্যান্টনমেন্টে তার বাড়ি থেকে তাকে নামিয়েছেন, জেলেও ঢুকিয়েছেন এবং সুস্থ একজন মানুষকে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়েছিলেন। তারেক রহমানকে তো দেশে আসতে দেন নাই, কারণ তিনি বিএনপিকে কোনোভাবেই রাজনীতিতে অ্যালাউ করতে চাচ্ছিলেন না, বিশেষ করে জিয়া পরিবারকে। তো আমরা যখন এই তরুণরা আন্দোলন সংগ্রাম করে সরকারের গদি নাড়িয়ে দিয়েছিলাম, তখন যখন পত্রপত্রিকায় বিশ্লেষণ লেখা হচ্ছিল যে এই তরুণদের আন্দোলনই হতে পারে শেখ হাসিনার সরকারের আগামীতে বড় ধরনের চ্যালেঞ্জ, এবং 2019 সালে ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার মধ্যে দিয়ে সেটার আরো বাস্তবতা কিছুটা তাদের সামনে দৃশ্যমান হয়েছে, যার ফলে শুরুর দিকে আমাকে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধার অফার দিয়ে তাদের দলে ফেরাতে চেষ্টা করেছে, তাদের লাইনে কাজ করতে চেষ্টা করেছে। সেটি যখন পারে নাই, তখনই আসলে বিভিন্নভাবে ভয় ভীতি হামলা দেখিয়ে নির্যাতন করে থামিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আমরা থামি নাই, বরঞ্চ আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন, আমরা চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আন্দোলন চালিয়ে গেছি। সাম্প্রতিক সময়ে আমরা আরেকটা আক্রমণের শিকার হয়েছি, এটা একেবারে অনাকাঙ্ক্ষিত। যে ধরেন এই সরকারকে তো আমরা সমর্থন দিয়েছি, আমাদের সাপোর্ট নিয়ে তারা ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনা করছে। আমার প্রশ্নটাও এখানেই ছিল বেশি, যে এখন কেন নির্যাতন হবে? এটাই যে এই সরকারের সাথে আমাদের কোনো ব্যক্তিগতভাবে কারোর সাথে ক্ল্যাশ, সরকারের সাথে দূরত্ব, সেটাও না। কারণ আমরা মনে করি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই একটা বিপদে পড়বো, দেশও একটা বিপর্যয়ের মুখে পড়বে। কাজেই বিএনপি বলেন, জামায়াত বলেন, আমরা সবাই মিলে কিন্তু আলটিমেটলি সরকারকে সাকসেস করার জন্য চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে কিভাবে সরকারকে দেখে নির্বাচন করানো যায়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ ভোট দিবে, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হবে, সেই দিকে যখন এগিয়ে যাচ্ছিলাম সেই সময় একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ধরনের কারণ ছাড়া আসলে কি এই গত মাসের 29শে অগস্ট আমরা একটা আক্রমণের শিকার হয়েছিলাম, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা। সেখানেও আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা পরিষ্কার বলেছিল যে ভাই আমাদের কোনো ইনস্ট্রাকশনই ছিল না। সেই জন্য আমরা দাবি জানিয়েছি যে আপনাদের ইনস্ট্রাকশন না থাকলে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই ঘটনা জড়িত ছিল কমান্ডিংয়ে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে। তো আমরা আশা করি যে এই ঘটনাটা দৃশ্যমান বিচার হবে, যার মধ্যে দিয়ে একটা নজির স্থাপন হবে যে বিশেষ করে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যে রাষ্ট্র ব্যবস্থার যে একটা পরিবর্তন চাই। আইন শৃঙ্খলা বাহিনী গত 16 বছর যেভাবে দলীয় বাহিনীর ভূমিকায় ছিল, জনগণের কণ্ঠ রোধ করতে ব্যবহার হয়েছে, ভবিষ্যতে যেন আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবে ব্যবহৃত না হয়। এই পরিবর্তনের জন্যই কিন্তু রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র। আশা করি যে অন্তত এই ঘটনার বিচারের মধ্যে দিয়ে আগামীতে সেই জন আকাঙ্ক্ষার কিছুটা বাস্তবায়ন। আচ্ছা, আপনি জুলাই সনদের কথা বললেন। জুলাই সনদে আমরা যতটুকু দেখেছি যে সংস্কারগুলি আনা হয়েছে এবং আপনারাও সেখানে স্বাক্ষর করেছেন, কিন্তু জুলাই সনদের এই বিষয়গুলি একটা রাষ্ট্রের বা সরকারের কিংবা একটা রাজনৈতিক দলের রেগুলার ফ্রেমওয়ার্কের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আপনি এটা এখন আইন করছেন। এটাকে অধ্যাদেশ অথবা গণভোটের মাধ্যমে অথবা সংসদে এটাকে আইন করতে হচ্ছে। তো আমি কি এটা ধরে নিতে পারি বা আমরা কি এটা ধরে নিতে পারি যে বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা কিংবা এখানে যে মেধাভিত্তিক রাজনীতির কথা আমরা বলি অথবা জনগণের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে আমরা বারবার সরে আসি বলেই আজকে এই আইনের কথা
বলা হচ্ছে এবং যাতে আমরা পরবর্তীতে এখান থেকে সরে না আসতে পারি, এই জন্যই আজকে জুলাই সনদ, তার বাস্তবায়ন এবং অধ্যাদেশ জারি। মোটা লাইনে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে কি রাজনৈতিক দল অতীতে প্রতারণা করেছে এবং ভবিষ্যতে যেন প্রতারণা না করতে পারে, সেই জন্যই জুলাই সনদ। কিছুটা এই ধারণাও ঠিক আছে যে জনগণের সঙ্গে যেন প্রতারণা না করতে পারে, বা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেটা অর্জিত হয়েছে সেটা যেন সুরক্ষিত থাকে, এইটাও যেমন সত্য। আবার রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কিছু পরিবর্তনটা জরুরি হয়ে পড়ছে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই যত ধরনের আইন এবং নিয়ম নীতি করে থাকে। তো এই গণ অভ্যুত্থানের পরে এটা একটা মিনি পার্লামেন্ট বলতে পারেন, গণপরিষদ, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল একত্রে বসে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করে শেষ পর্যন্ত মৌলিক কিছু বিষয় একমত হয়েছে যে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এগুলোর ইমপ্লিমেন্ট দরকার। সেই বিষয়গুলো যেন একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে, কেউ যেন চাইলেই পরিবর্তন করতে না পারে, সেই জন্য এটার একটা আইনি ভিত্তি দেওয়ার দাবিটা উঠেছে। এবং কিছু বিষয় আছে, ধরেন আমরা রাজনৈতিক দলগুলো আপনার সংঘাত সহিংসতা থেকে দূরে থাকবো, সকলে একটা সহনশীল সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ আমরা বজায় রাখবো, এইটা যেমন একটা রাজনৈতিক সমঝোতার বা রাজনৈতিক অঙ্গীকারের বিষয়। আবার ধরেন কিছু বিষয় আছে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন আমাদের বিদ্যমান পার্লামেন্ট যেটা আছে সেটার আমরা সিস্টেমটার পরিবর্তন করতেছি এই জুলাই সনদের মাধ্যমে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, অর্থাৎ বাইরের দেশে যেমনি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, আপার হাউস, লোয়ার হাউস থাকে, সেইভাবে আমাদেরও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সংসদ সদস্য হবে 500, 100 উচ্চ কক্ষে, 400 নিম্ন কক্ষে। এই পরিবর্তনগুলোর জন্য কিন্তু সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে। সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হলে সেটা অনেক ক্ষেত্রে আপনার একটা আইনের বিষয় হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আপনার গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া, তারপরে নির্বাচিত সংসদে এটাকে আইনে পরিণত করা, সেই জায়গা থেকে আপনার গণভোট, অধ্যাদেশ, এই বিষয়গুলোর একটা প্রয়োজনীয়তা রয়েছে আসলে। আচ্ছা, এবার আপনাকে আমি একটু পিছনে ফিরে যাই। ধরেন আমাদের 5ই আগস্টের পরে 4 দিন সরকার ছিল না বাংলাদেশে, দৃশ্যত 4 দিন সরকার ছিল না। এবং আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হলো সাধারণত বিভিন্ন রাষ্ট্রে একটা সফল বিপ্লবের পর সেখানে বিপ্লবী সরকার গঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখলাম যে তাদের এই নিয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না, আগেও ছিল না, ওই 4 দিনও ছিল না। আমাদের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে, ফ্রান্স থেকে দেশে আসলেন, তারপরে একটা সরকার গঠন হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কি আসলেই মনে করেছে যে শেখ হাসিনা সরকারের পতন ঘটবে না, আমরা এগুলি হোমওয়ার্ক করে কি লাভ হবে? আমার যেটা মনে হয়েছে ওই 4 দিনে, এবং ছাত্ররা যে আন্দোলন করেছে, ছাত্ররা নিজেরাও আসলে কোন সরকার গঠিত হবে সেটা ঠিক বুঝতে পারেনি। এবং এইটা প্রধান, আমাদের যিনি সেনাবাহিনীর প্রধান, ওনার হাত ধরে আমাদের এই উপদেষ্টা মণ্ডলী বা সরকারটা গঠিত হয়েছে। কিন্তু ওই জায়গাটাতে আমাদের যাওয়ার কোনো দরকার ছিল না। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো বসেই এটা ঠিক করতে পারতো এবং ওনাকে ডাকতো যে আপনি আসেন, আমরা সহ একটা দেশে একটা সরকার গঠন করি। কিন্তু এই বিষয়টা কেন হয়নি? আমাদের প্রস্তুতির অভাব ছিল না। প্রথম হচ্ছে এইটা 5ই আগস্ট আমাদের যেটা হচ্ছে, এটা কিন্তু একটা বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান, যেখানে দীর্ঘ 16 বছরের একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত যে আপনার পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। না, এখন এটা অনেকে বিতর্ক করছে, লেখালেখি করছে যে এটাকে আমরা বিপ্লব বলবো না, গণ অভ্যুত্থান। এটা গণ অভ্যুত্থান। কারণ বিপ্লব হচ্ছে একটা সংগঠিত শক্তির মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন হয়, এবং ওই সংগঠিত শক্তি ওই বিপ্লবের পরে তারা রাষ্ট্র কিংবা সমাজের নিয়ন্ত্রণ নেয়। যেমন ধরেন এখন যে ফিলিস্তিনে যতই আমেরিকা কিংবা বিশ্ব মোড়লদের মধ্যস্থতা থাকুক, ওইখানে কিন্তু অলিখিতভাবে আপনার হামাসই কিন্তু নিয়ন্ত্রণ করছে। আপনি সিরিয়াতে আপনার আল সারার বাহিনী কিন্তু এখন সিরিয়া শাসন করছে, বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এইখানে যদি বিপ্লব হতো তাহলে যারা বিপ্লব করতো তারা তখন বিভিন্ন অঞ্চলকে বা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এখানে বিপ্লব করার মতো দলের জায়গা ধরেন বিএনপি ছিল, জামাত ছিল, কিংবা বিএনপি জামাত মিলে বিপ্লব করতে পারতো, তারা কিন্তু সেটা 16 বছরে সক্ষম হয় নাই। আমাদের ছাত্র নেতৃবৃন্দ, যেমন আমরা 2018 সালে যেই আন্দোলনটা শুরু করেছিলাম, যেটা প্রকারান্তে 24-এ একটা চূড়ান্ত রূপ পেল, কোটা সংস্কার আন্দোলন। আমরা কিন্তু কোটার বাতিলও চাই নাই, আর ওই আন্দোলন ভোটের দাবি, গণতন্ত্র, গুমের বিরুদ্ধে আন্দোলনটা ছিল না, আন্দোলন ছিল
সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে। 2018 সালের আন্দোলনে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটার সংস্কার হয়েছিল, সেইটা আবার 2024-এ যখন বাতিল করে হাইকোর্টের মাধ্যমে আদালতকে ব্যবহার করে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, যেমনি ভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে একটা রাজনৈতিক সংকট শেখ হাসিনা তৈরি করেছিল, এই নজিরগুলো ছাত্র তরুণ আমাদের সামনে ছিল। এই 24-এর গণ অভ্যুত্থানে এই কোটা ফিরিয়ে আনার কারণেই কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদে যখন পুরো রাষ্ট্রযন্ত্র যখন নির্বিচারে হামলা চালাচ্ছিল, গুলি চালাচ্ছিল, মানুষ হত্যা করছিল, তখন কিন্তু মানুষের বিবেক নাড়া দিয়েছে যে না, এইভাবে একটা দেশ চলতে পারে। কাজেই মানুষ কিন্তু তখন কে সরকার গঠন করবে, কে নেতা, কে কোথায় আন্দোলন করছে, ওইগুলো আর দেখে নাই। মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে, এই অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কাজে এইভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন আমরা অনেকে মনে করেছি যে ছাত্রদের নেতৃত্বে হয়েছে, ছাত্রদের কিন্তু ওই ধরনের কোনো সুসংগঠিত প্ল্যাটফর্ম নেতৃত্ব ছিল না। যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বা আন্দোলন করেছে তাদের মধ্যে শিবিরের প্রতিনিধি ছিল, ছাত্র দলের প্রতিনিধি ছিল, ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি ছিল, সাধারণ ছাত্র শ্রমিক জনতা ছিল। কাজে এইটা ওইভাবে কোনো সফল একটা বিপ্লব ছিল না, যার ফলে আসলে কিভাবে সরকারটা গঠিত হবে, কারা নেতৃত্ব দেবে, এই রাজপথের নেমে আসা জনতার স্রোত, জনগণ কাকে মানবে, এইটা নিয়ে সবার একটা আমাদের রাজনৈতিক দলের নেতারা কি প্রজ্ঞা খাটিয়ে তখন সিদ্ধান্ত নিতে পারতো না যেটা এভাবে হয়েছে, ঠিক আছে আমরা এইভাবে করি, সবার জন্য মঙ্গল হবে? এইটা একটা গুরুত্বপূর্ণ মানে বিবেচনার বিষয়। ধরেন এখানে রাজনৈতিক দলের নেতৃত্ব অনেক 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, 90-এর গণ আন্দোলন দেখেছেন, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। কাজেই তারা তো জানেন যে এই ধরনের পরিস্থিতিতে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তারা যদি সবাই মিলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করতেন, সেটা দেশের জন্য সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, যেটা আলটিমেটলি সেনাবাহিনীর উদ্যোগে হয়েছে, রাজনৈতিক দলগুলোর উদ্যোগে হয় নাই। কারণ রাজনৈতিক দলগুলোর ওই কনফিডেন্স ছিল না যে তারা কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা শেষ পর্যন্ত জনগণ কিংবা আন্দোলনকারী ছাত্র জনতা মেনে নেয় কিনা। নূর ভাই, আপনাকে এবার একটা প্রশ্ন করি, আপনি এক শব্দ উত্তর দিবেন, হ্যাঁ অথবা না। ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? আমার ধারণা হবে। আচ্ছা, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বর্তমান নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে যেই বিষয়গুলি নির্বাচনের সাথে রিলেটেড, তারা প্রস্তুত রয়েছে বা তারা যথেষ্ট সক্ষম একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, এরকম কি আপনার মনে হয় এখন পর্যন্ত? না, এইটাতে আমি একেবারেই বিপরীত লাইনে। বিকজ আমি মনে করি না যে প্রশাসন, সরকার একটা নির্বাচনী কর্মযজ্ঞের ফিটনেস তৈরিতে তার আগাচ্ছে। এখানে একটা বড় ধরনের গ্যাপ এবং ল্যাকিংস আমরা লক্ষ্য করছি, যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে এইটা যদি সমাধান না হয় বা এই দুর্বলতা যদি মেরামত না করে, তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা আশাবাদী। কিন্তু এই প্রশাসনিক দুর্বলতাগুলো না কাটিয়ে উঠতে পারলে, প্রশাসনের রদবদল না হলে, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন না হলে কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন সম্ভব নয়। আচ্ছা, এই যে মানে বিএনপি এবং এনসিপি, জামায়াত কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, তারা দাবি তুললেন উপদেষ্টাদের বিষয়ে। আপনি কি বলতে পারেন কেন উপদেষ্টাদের বিষয়ে ওনাদের অভিযোগ, কি কি স্পেসিফিক অভিযোগ আছে, কি কি উপদেষ্টার বিরুদ্ধে, কেন, কোন বিষয়ে অভিযোগ, এটা কি আপনার কোনো ধারণা আছে বিষয়ে? এখন প্রথম হচ্ছে, দেখেন এই সরকারের এই উপদেষ্টা পরিষদ গঠনের সাথে যেই তিনটি দল অভিযোগ করেছে, বিএনপি, জামাত, এনসিপি, তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং প্রত্যেক রাজনৈতিক দলেরই এখানে প্রতিনিধি। আমার জানা মতে ওনাদের সাজেশনেই অনেক উপদেষ্টা আসছে। রাইট, অবশ্যই এখানে জামাতের প্রতিনিধি আছে, বিএনপির প্রতিনিধি আছে, এনসিপির প্রতিনিধি আছে। তাহলে এখন নির্বাচনের এই 15 মাস পরে তারা কেন বলছেন যে এখানে মুখে জামাতের পক্ষে কাজ করতেছে, মুখে বিএনপির পক্ষে কাজ করতেছে? বলতে গেলে যেটা মাহফুজ আলম বলেছিলেন যে এখানে বিএনপি জামাত আমলাতন্ত্রে একটা ভাগ বাটোয়ারা করে নিয়েছে, তারা একটা প্রভাব বিস্তার করেছে। তাহলে সবাই ভাগ বাটোয়ারা নিয়ে প্রভাব বিস্তার করে এখন সরকারকেই প্রশ্নবিদ্ধ করছে। তাহলে এই আমরা যে বাইরে থেকে যারা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলছি, উপদেষ্টা পরিষদের মধ্যে যারা পক্ষপাত দুষ্ট তাদের পরিবর্তনের কথা বলছি, সেই দাবিটা আরো জোরালো হয়েছে এবং আমরা বাস্তবিক অর্থে মনে করি এটা এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন না হলে কোনোভাবেই এদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। একটা পুনর্গঠন করে কিছু দক্ষ ইফিশিয়েন্ট লোককে যুক্ত করতে হবে। আর এটা পরিষ্কার যে কিছু কিছু উপদেষ্টা পরিষ্কারভাবে দলের পক্ষে কাজ করছে। এই রাজনৈতিক দলগুলোর উপরে পড়ে না? তারা যখন এই বিভিন্ন মানে উপদেষ্টাদের নামগুলি তারা সাজেস্ট করতেছিল, তখন কি এই দায়গুলি কি ওনাদের উপরে পড়ে না?
এখন বিভিন্ন রাজনৈতিক দল তারা পরিষ্কারভাবে কোনো কোনো উপদেষ্টার নাম ধরে বলেছে কিনা সেটা আমি জানি না, আকার ইঙ্গিতে তো অনেকেই বলেছেন। তবে এখানে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো বের হয় এটা অনেকেই তার মোটিভ থেকে অনেক প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের ব্যাপারে কারা কাকে সাপোর্ট করছে কিন্তু পত্রিকা আসছে না। এখন এটা তো গণ অভ্যুত্থানের পরে ধরেন বলতে গেলে সব তো একই লাইনের লোক ছিল, সেটা বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, সব একই লাইনের অভ্যুত্থানের পক্ষের শক্তি। কাজেই তখন ওই পূর্বের যারা দিনের ভোট রাতে করেছে, আমি ডামি নির্বাচন করেছে, সেই নির্বাচন কমিশনের পরিবর্তন হয়েছে, তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তখন তো নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান খালি থাকতে পারে না, আলাপ আলোচনা করে একটা কমিশন হয়েছে, সেখানে তো বিএনপি মত দিয়েছে, স্বাভাবিকভাবে জামাত মত দিয়েছে, এবং এটা ট্রু যে আমরা আলাপ আলোচনা করে অনেকে প্রধান নির্বাচন কমিশনার, এই গণ অধিকার, জামাত, বিএনপি সকলে ওনার নামে দিয়েছে, কারণ সবাই মনে করেছে যে উনি একটা ভালো নির্বাচন করতে পারবে। এনসিপির তখন জন্ম হয়। আমি আপনাকে একটা তথ্য দেই যেটা একবারে সঠিক তথ্য, স্পেসিফিক তথ্য। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ধরেন সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে গিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবের পরামর্শ এবং জামাতের কিছু কিছু ক্ষেত্রে ঠিক হুবহু উনি সেটা ফলো করছেন, যে নির্বাচনী আইনে সীমানা পুনর্নির্ধারণ হওয়ার কথা সেটা উনি করেন নাই। এরকম আমি 2-3টা প্রমাণ দিতে পারবো। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা ধরেন এখনকার প্রেক্ষাপটে এটা একটা বাস্তবতা যে প্রতিদ্বন্দ্বী না থাকার ফলে যারা একটু শক্ত প্রতিদ্বন্দ্বী তাদেরকে একটু ম্যানেজ করে চলার যে একটা প্রবণতা, সেটা নির্বাচন পর্যন্ত থাকবে না, এটার কি গ্যারান্টি আছে? আর সেটাই বলছি, সেটা নির্বাচন কমিশন, প্রশাসন, তাদের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে। যেই কারণে ইসি, আবার আনোয়ারুল সাহেব একজন ইসি, তার একটা বক্তব্য শুনেছিলাম, তিনি বলছিলেন যে কেয়ারটেকার সরকারের আবহ দেখা যাচ্ছে, সুতরাং আপনারা আগে অনেকের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করলে এখন সেভাবে কাজ করবে না। তার মানে নির্বাচন কমিশনও মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দরকার, এটা তারাও ফিল করতেছে। আমরা তো বলেই যাচ্ছি, কাজে যদি এখন আদালতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে শুনানি চলছে, সেখানে যদি আদালতের কোনো ডিরেকশন থাকে, রাজনৈতিকভাবে তো আমরা চাই যে একটা নির্বাচনকালে নিরপেক্ষ সরকার হোক, তাহলে তো নির্বাচন কমিশন, প্রশাসনের অনেক কিছুই রদবদল হবে। জনাব নবী, এবার একটু আপনার এলাকায় যায়। আপনার সম্ভবত পটুয়াখালী 3 আসন থেকে, এবং আপনাকে আমার যতটুকু মনে পড়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা চিঠিতে ওনাকে বলেছিল আপনার পটুয়াখালী 3 অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দকে যে নুরুল হক নূরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। কিন্তু সেখানে বিএনপির প্রার্থী হাসান মামুন সম্ভবত উনি বলছেন যে এই সহযোগিতা হচ্ছে নুরুল হক নূর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারতেছিলেন না, এবং এখানে যাতে নির্ভয়ে নিঃসংকোচে অথবা কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে, সেই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এইটা আপনাকে সেখানে নির্বাচনে বিএনপি মনোনয়ন দিবে এই ধরনের কোনো কিছু ইঙ্গিত বহন করে না। এ বিষয়ে আপনি কি বলেন? প্রথমত বিএনপি, গণ অধিকার, গণতন্ত্র মঞ্চ, এরকম প্রায় 31টি দল ও জোট এই ফ্যাসিবাদের আমলেই কিন্তু সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের এক দফা দাবিতে আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন যেটা বলে। জামায়াতও সেখানে যুগপৎ কর্মসূচিতে ছিল, এবং সেইখানে একটা ঘোষণা ছিল বিএনপির যে আমরা এই ফ্যাসিবাদের পতনের পরে এই 31 দফা যেটা সবাই মিলেমিশে দিয়েছে, এর ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনে আমরা একটা জাতীয় সরকার করব। এটা বিএনপি আমাদের সাথে আলাপ আলোচনা করে দিয়েছে। এটা ঠিক যে সেই সময় প্রেক্ষাপট এবং 24-এর এই গণ অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট একটু ভিন্ন হয়েছে। এখন তো জামাত বিএনপির মুখোমুখি, তো সেইখানে সেই সময় আমাদের যে আলোচনাটা ছিল গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি যে বিএনপি আজ বড় দল হিসেবে, সংগঠন হিসেবে বিভিন্ন জায়গায় তারা এই আন্দোলন বা গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে ক্ল্যাশে জড়িয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গায় সংঘর্ষ হয়ে যাচ্ছে। তখন আমরা আমাদের অভ্যন্তরীণ, এক্সটার্নাল, ইন্টারনাল আলোচনায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আমরা বলেছি যে এটা চললে শরিকদের সাথেই যদি বিএনপি নেতাকর্মীরা আচরণ করে তাহলে তো এতে অন্যরা শঙ্কিত হবে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনের এখনো নিশ্চয়তা নাই। তো এই অবস্থা চলতে থাকলে তো অনেকেই বিএনপির কাছ থেকে সরে যাবে। তো তখন তারা, আমরা দেখেছি 6টা চিঠি শুরু ছিল আমার এলাকায়, মান্না ভাই, আমার সেক্রেটারি রাশেদ ভাই, রব ভাই, এরকম কয়েকটি এলাকায়। তো কার্যত বিএনপির হয়তো তাদের শীর্ষ নেতৃবৃন্দের আন্ডারস্ট্যান্ডিং থেকে যে ওই আসনগুলো তারা ছেড়ে দেবে সেই বিবেচনাই হয়তো চিঠি দিয়েছে 6টা, কারণ আরো দল অনেক স্বাভাবিক, এটাই আমরা ধরে নিয়েছি। রাইট। এটা এখন এইখানে যদিও আমাদের সাথে বিএনপির সাথে সিট বার্গেনিং নিয়ে বা সিট নিয়ে কোনো এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই, যদিও চূড়ান্ত কিছুই হয়নি। না, বিএনপির পক্ষ থেকে
এই যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে আমাদের কাছে একটা তালিকা চাওয়া হয়েছে যে আমাদের কোথায় কোথায় প্রার্থী আছে, কারণ তারা নির্বাচনটা তাদের আন্দোলনের জোট সঙ্গীদেরকে নিয়ে করতে চায়। এটা অন্যান্য সঙ্গীদের জোটের জামায়াতের সাথে হওয়ার কোনো সম্ভাবনা আছে না? বিএনপি জামাতের বোধহয় আপনার সাথে ব্যক্তিগতভাবে জামাতের আমরা এখন পর্যন্ত বিএনপি বা জামাত কারোর সাথে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আমরা এখনো ইলেকশনের সময়টা দেখি, পরিস্থিতিটা আরেকটু তৈরি হোক। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন না। জামায়াত থেকে কি কোনো প্রস্তাব আপনাদের? হ্যাঁ, জামায়াতও চায় আমরা জামাতের সাথে জোট করি। তো আমরা ভাবতেছি যে আমরা কোন দিকে যাব, কি করব। নিশ্চয়ই খেয়াল করেছেন আরপিও সংশোধনের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি জোটের যে মূল যে দল তার প্রতীকে ভোট করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা আমি মনে করি পদ্ধতি এবং একটা ভালো সূচনা হতে পারে, কারণ বাংলাদেশে প্রায় 55টা দল নিবন্ধিত। এর মধ্যে দেখবেন ওই আগেও ছিল নৌকার ধানের শীষের বাইরে অন্য দলের মার্কা নির্বাচন কমিশনের গেজেটে জয়লাভ করেছে, এরকম ভাবে খুব একটা নাই। তাহলে এই দলগুলোর নিবন্ধন নেওয়ার কি দরকার? তারা নৌকা ধানের শীষের সাথে রাজনীতি করুক। আর যদি তার দলের একটা দল করে নিবন্ধন নেয় তাহলে তার মার্কায় নির্বাচন করা উচিত, সংসদে যাওয়া উচিত। জোট করলে হচ্ছে কি আপনি প্রার্থী দিবেন না, এখানে আমার দলের প্রার্থী থাকবে। আমরা যদি 5টা দল মিলে জোট করি, এখানে আমার প্রার্থী থাকবে, ওইখানে আপনার প্রার্থী থাকবে, এই ধরনের একটা সমঝোতা হতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার যেটা করেছে যে জোট করলে আপনার নিবন্ধিত দল তার নিজের মার্কা নির্বাচন করবে। এটাকে আমি একটা ভালো। আপনার আসনে সম্ভবত গোলাম মাওলা রনি সাহেব উনি আলোচিত ব্যক্তি বাংলাদেশের, বিশেষ করে অনলাইন, ইউটিউবে, ফেসবুকে। আপনি ধরেন উনি ইলেকশন করলো ওখান থেকে, সেই ক্ষেত্রে আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সেখানে জামাতও আছে। যদি জামাতের সাথে জোট না হয় আর বিএনপির সাথে যদি আপনার জোট না, মানে আপনি একদিকে যাবেন, পাশাপাশি গোলাম মাওলা রনি থাকবে, জামাত থাকবে, অথবা জামাতের যদি আপনি জোটে যান আপনি থাকবেন, বিএনপি থাকবে। আপনি কি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন নাকি? আপনার আমি প্রকৃত অর্থে যেটা বলে আপনার প্রতিযোগিতাবিহীন বিজয়ে আসলে কোনো আনন্দ পাওয়া যায় না। আমি চাই যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে একটা নির্বাচন হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমার এলাকার মানুষ আমাকে সমর্থন করে, ভোটের মাঠে সেটা তারা প্রয়োগ করবে। তো আমি চাই যে বিএনপিরও প্রার্থী থাকুক, জামাতেরও থাকুক, অন্যান্য সব দলের থাকুক। গোলাম মাওলা রনি ভাই আমার আগেই ওই আসন থেকে এমপি হয়েছিলেন, তিনি সম্ভবত ওই এলাকা থেকে নির্বাচন করবেন না, এবং আমি তার ব্যক্তিগতভাবেও তার দোয়া এবং শুভকামনা আমার যদি করে আর কি, না করে তো নাই। কারণ আমি ডাকসুর রাজনীতি তো শেষ বলে, রাইট, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে তার ভেরিফাইড সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে তিনি পোস্ট দিয়েছিলেন যে ফিউচার পার্লামেন্টারিয়ান অফ এই পটুয়াখালী 3, এবং আমি যত জানি রনি ভাই নির্বাচন করবে না। তারপর করলে এইটুকু আমি কনফিডেন্স আছে যে গত 7-8 বছরে এলাকার যে মুভমেন্ট এবং জাতীয় রাজনীতিতে আমার যে পরিচিতি, অবস্থান, ত্যাগ এবং মানুষের জন্য যতটুকু করতে পেরেছি, মানুষের একটা আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গত এই 1.5 বছরে বা 15 মাসে অনেক রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতারা এমপি মন্ত্রী না হয়েও কিন্তু এলাকায় আধিপত্য বিস্তারে তার নেতা কর্মীদের দ্বারা একটা ব্যাপক উৎপাত তৈরি করেছেন, যাতে মানুষ অসন্তুষ্ট। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মীর নামে এই ধরনের অভিযোগ নেই। এটাও আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সেই দিক থেকে আমি আশাবাদী যে ওখানে শত প্রার্থী থাকলেও তার মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ধরেন আপনি সেখান থেকে নির্বাচনে বিজয়ী হয়ে আসবেন, কিন্তু আপনাকে কেন ওই অঞ্চলের মানুষ কোন বিবেচনায় কেন বিজয়ী করবে? এক নম্বর হচ্ছে যে ধরেন ওই অঞ্চলে বা ওই আসনে কোন জাতীয় নেতা নির্বাচন করতেছে না। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু আমি তো একটা দলের প্রধান, এবং আমি অন্য দলের যোগ দেইনি, নিজে একটা দল প্রতিষ্ঠা করেছি, ওই মাটির সন্তান। আমি দীর্ঘ 28 বছর পরে ডাকসুর বিপি হয়েছি একটা প্রতিকূল সময়ে। সেই থেকে এখন পর্যন্ত এলাকার মানুষ যখন ধরেন ঢাকায় অনেকে চিকিৎসা নিতে আসে, এসে একটা বিপদে পড়ে, আমার জায়গা থেকে কিন্তু আমি সাপোর্ট করার চেষ্টা করে থাকি। এলাকার মানুষের যে অভিযোগ, একটা চর অঞ্চল এবং কৃষি প্রধান অঞ্চল হিসেবে তরমুজ চাষ করতে গেলে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, মাছ ধরতে গেলে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, ফসল উৎপাদন করতে গেলে তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়, এবং মানুষকে একটা জিম্মি করে রাখা হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, এটা বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তো আমি অন্তত মানুষ প্রত্যাশা করে যে বিপি নূর একটা পরিচ্ছন্ন মানুষ, জাতীয় রাজনীতিতে তার একটা ইমেজ আছে, অবস্থান আছে, কাজেই সে যদি এলাকা থেকে নেতা হয় আমরা কিছুটা নিস্তার পাবো। প্লাস হচ্ছে আমাদের যে কানেক্টিভিটি বা যোগাযোগ আছে, আমাদের যে পরিচিতি আছে, আজকে বাংলাদেশের এই সরকারের উপদেষ্টা থেকে সচিব বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন, আমরা যদি কাউকে একটা কোনো কাজের জন্য ফোন দেই,
আমরা যদি বলি কেউ আমাদেরকে রিফিউজ করতে পারবে? তো আমাদের তো এই অবস্থানটা আছে, তো এই অবস্থানটাকে যদি কাজে লাগিয়ে আমরা এলাকার জন্য কিছু করতে পারি, সেটা তো এলাকার মানুষের জন্য আরো ভালো হবে। তো জনপ্রতিনিধি না হলে তো আমি সেটা ব্যক্তিগতভাবে করতে পারবো না। আমার মনে হয় এই সমস্ত দিকগুলো বিবেচনায় এলাকার মানুষ অবশ্যই অন্যদের থেকে আমাকে এগিয়ে রাখবে। আমরা একটু শেষের দিকে চলে আসছি। আপনাকে একটু সাম্প্রতিক সময় আপনি একটা মন্তব্য করেছেন, এই বিষয়ে আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে আপনি বলেছেন যে এনসিপির যে প্রোগ্রাম হয়েছে বড় বড় সবগুলোতেই শিবিরের লোকজন সেখানে সাপোর্ট দিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, যে ডাকসু নির্বাচনের পরে, বিভিন্ন ইউনিভার্সিটি নির্বাচনের পরে আপনার এনসিপির যে ছাত্র সংগঠন তাদের সাথে কিংবা সরাসরি এনসিপির সাথে জামাত এবং শিবিরের সম্পর্কটা খারাপ হয়ে গেছে। কি কারণে এটা খারাপ হলো, কেন, মানে এই খারাপ হওয়ার পিছনে মূল কারণটা কি? মানে এটা তো কিছুদিন আগেও ছিল না, আমরা যতটুকু জানি। গণ অভ্যুত্থানের সময়, এটা ঠিক যে সময় থেকে এবং তার পূর্বে আমরাও যখন ইন্ডিভিজুয়াল হিসেবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, প্রকৃত অর্থে আমাদেরকে বিরোধী দল হিসেবে বিএনপি, জামাত অনেকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে। এই গণ অভ্যুত্থানে পরিচিত নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আন্দোলন থেকেই প্রকৃত অর্থে জামায়াত এবং শিবির সহ অনেকেই তাদেরকে সহযোগিতা করেছে। তো বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে জামাত শিবির তাদের রাজনৈতিক স্বার্থে এনসিপিকে ব্যবহার করেছে, এনসিপিও জামাত শিবিরকে ব্যবহার করেছে, এবং তাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি বা বোঝাপড়া ছিল। কারণ জামাত শিবির তাদের প্রশাসনিক, আর্থিক বিভিন্ন ধরনের আমলাতন্ত্রের তাদের অবস্থান তৈরি করার জন্য সরকারের একটা কানেক্টিভিটি বা ওয়ে দরকার ছিল। সেটি এনসিপির যেহেতু সরাসরি উপদেষ্টা ছিল, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল, কাজে জামাত সেটাকে ব্যবহার করেছে, পলিটিক্যালিও তারা হয়তো একটা জায়গা তৈরি করেছে। এখন দেখা যাচ্ছে যে শেষ দিকে বিশেষ করে জামাতের প্রত্যাশা ছিল যে এনসিপি তাদের সাথে একটা জোট করবে বা তাদের সাথেই থাকবে, কিন্তু তারা জোট করা বা সাথে থাকা তো দূরের কথা, তারা যেভাবে জামাত শিবিরের সমালোচনা শুরু করলো এবং সেটা রীতিমতো একটা তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি, না বলা চলে এটা হাটে হাড়ি ভাঙার মতো, যে এই জামাতের যে পিআর পদ্ধতির আন্দোলনকে এনসিপির প্রধান নাহিদ বলছে এটা একটা পরিকল্পিত প্রোপাগান্ডা, এবং এই গণ অভ্যুত্থান বা জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন বা চাপ তৈরি করার বিষয়টা আলোচনা হচ্ছিল নাকি, সেটাকে জামাত কনভার্ট করেছে তার রাজনৈতিক স্বার্থে। এটা নাহিদ ইসলামের অভিযোগ, যার ফলে এখন জামাতও খেপেছে, যে কারণে জামাত বলেছি যে আপনার এই অল্প কয়েক মাসে জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিতে এসে। তো সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কেমিস্ট্রি থেকে একটা ভালো দূরত্বের তৈরি হয়েছে। তবে আমরা এটা প্রত্যাশা করি না, আমরা চাই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের মধ্যে পারস্পরিক সম্মান, সমঝোতার মধ্যে দিয়েই একটা রাজনৈতিক পরিবেশ থাকুক, যার মধ্যে দিয়ে আমরা আগামীতে একটা স্থিতিশীল, নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা যেটাকে আমরা অন্তর্বর্তী সরকার বলি, এইখানে বিএনপি এবং জামাতের এবং এনসিপি এই তিনটা দলের কতটুকু চাপ রয়েছে, এবং এই চাপ মোকাবেলায় কি আপনি মনে করেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই চাপ মোকাবেলা করে সঠিকভাবে তাদের কাজকর্ম করতে পারছে, অথবা তাদের চাপের কাছে নতি স্বীকার হয়ে কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে? এটা 100% শুরু থেকেই চাপের কাছে সরকার নতি স্বীকার করে কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেটা ধরেন বিএনপি হোক, অন্য দলের হোক। আর নতি স্বীকার করা কিংবা কম্প্রোমাইজ করা, বলেন কম্প্রোমাইজ করাটা সময়ের প্রেক্ষাপটে প্রয়োজনও হয়, তবে এখন যদি ওনারা ওই পথে হাঁটেন তাহলে তো ওনারা নির্বাচন করতে পারবেন না। তো আমার ধারণা এখন অন্তত ওনারা ওই পথটা থেকে ফিরে আসবেন বা ওই পথটা পরিহার করবেন, কারণ নির্বাচনের সময়টাতে যদি ওনারা মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারেন তাহলে তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হলে বাংলাদেশ নতুন করে সংকটে পড়বে। যেই ভোট এবং নির্বাচনের কারণে গত 16 বছরে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, যেই ভোট এবং গণতন্ত্র